হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 5ই জুলাই আর এখন সময় সকাল 11টা 39। আমি এখন রয়েছি শ্রীনগরে। গতকাল অর্থাৎ 4ঠা জুলাই আমি সকালবেলা বালটাল থেকে হাঁটা পথে যাত্রা করেছিলাম বাবা বরফানির উদ্দেশ্যে। তারপর বাবাকে দর্শন করে, পবিত্র গুহার দর্শন করে আমি আবার ফেরত চলে এসেছিলাম বালটালে। আজকে ভোরবেলা শেয়ার গাড়ি ধরে আমি পৌঁছেছি শ্রীনগর। এবার তারপরে কি প্ল্যান হচ্ছে সেটা তোমরা যখন সিরিজে পরপর ভিডিওগুলো আসবে তোমরা দেখতে পারবে। আপাতত এই ভিডিওটা করার উদ্দেশ্য, আগামী দিনে তোমরা যারা বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে রওনা দেবে, বিশেষ করে বালটালের পথ দিয়ে, সেই ক্ষেত্রে কী কী নিয়ম আছে, কোথায় কোথায় রেজিস্ট্রেশন হচ্ছে বা তোমাদের কিভাবে দর্শনের জন্য এগোতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। এর আগের দুটো আপডেট ভিডিওতে তোমাদের প্রথমেরটায় বলেছিলাম যে জম্মু থেকে শ্রীনগর আসার জন্য কী কী নিয়ম রয়েছে, কনভয়ের কী ব্যাপার রয়েছে। সেকেন্ড যে ভিডিও ছিল সেখানে তোমাদের বালটাল বেস ক্যাম্প নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ভিডিওতে বালতাল বেস ক্যাম্প নিয়ে কিছুটা রিক্যাপ থাকবে। তারপর বাবাকে দর্শনের জন্য হাঁটা পথে গেলে বা পনি করে গেলে কীরকম কী খরচা পড়বে সেটা নিয়ে কথা বলবো। প্লাস কিছু টিপস বলতে পারো বা কিছু ফেসিলিটিস যেগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত, সেগুলো নিয়ে কথা বলবো। আশা করছি তোমরা এই ভিডিও থেকে সব ইনফরমেশন পেয়ে যাবে। আমি মোবাইলে সব কিছু নোট ডাউন করে রেখেছি কী কী ব্যাপারে আলোচনা করব, যাতে ভিডিওটা খুব কনসাইজ করা যায় আর খুব তাড়াতাড়ি এটাকে যাতে আপলোড করতে পারি। প্রথমে বলি, বালতাল বেস ক্যাম্পে যখন তোমরা পৌঁছবে, তোমরা কনভয় করে পৌঁছো বা শেয়ার গাড়ি করে পৌঁছো। কনভয়তে করে পৌঁছলে একদম বেস ক্যাম্পের যে পার্কিং আছে সেখানে অবধি যাবে। আর যদি শেয়ার গাড়ি করে পৌঁছো তাহলে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার আগে একটা পার্কিংয়ে শেয়ার গাড়ি নামিয়ে দেবে। ওখান থেকে ফ্রি বাস সার্ভিস আছে, সেই বাসে করে তোমরা আসতে পারবে মেন বালতাল বেস ক্যাম্পের মেন গেটে। ওখানে সিকিউরিটি চেক হবে, বডি চেক হবে, প্লাস তার সাথে আমাদের ব্যাগের মধ্যে কোনো প্রহিবিটেড আইটেমস আছে কিনা, ছুরি, কাঁচি, টোবাকো আইটেমস, এইসব জিনিস চেক হবে। তারপরে তোমরা এন্ট্রি করতে পারবে। সিকিউরিটি চেক পার করার পর দুটো রাস্তা আছে। বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে ভান্ডারের দিকে, বালতাল বেস ক্যাম্পের টেন্টের দিকে, আর ডান দিকের রাস্তা চলে যাচ্ছে ডোমেল মেন গেটের দিকে, যেখান থেকে যাত্রা শুরু হয়। ওখানে অনেক টেন্ট আছে, ভান্ডারা আছে। এবার তোমাদেরকে টেন্টের ভাড়া আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে একবার রিক্যাপ হিসাবে বলে দিই। জেনারেলি শেয়ারিং যে টেন্টগুলো হয় 10 জন, 6 জন, 8 জন, ওগুলো মোটামুটি 300 থেকে 350 টাকার মতো চায়। দরদাম করলে 250 থেকে 300-র মধ্যে হয়ে যাবে। এছাড়া তোমরা চাইলে পুরো টেন্টও নিতে পারো। ওই 6টা বেড, 5টা বেডের টেন্ট কম বেশি 1500 টাকা, 1400 টাকা এরকম হয় একটুখানি দরদাম করলে। অবশ্যই যদি যাত্রী তখন কম থাকে, যাত্রী বেশি থাকলে কিন্তু দরদাম অত বেশি হবে না। এবার যদি তোমাদেরকে ভান্ডারা বলি, ভান্ডারা প্রচুর রয়েছে। আমি যখন 3 তারিখে বালটালে পৌঁছেছিলাম তখন অনেক ভান্ডারা তখনও রেডি হয়নি। আস্তে আস্তে ভান্ডারা অনেক রেডি হচ্ছে। আজকে যখন আমি বালতাল থেকে সকালে ফিরছি তখন প্রায় সব ভান্ডারা রেডি। সব ভান্ডারাতে কিন্তু খাবার দাবার বিতরণ করা হচ্ছে, কোনো ভান্ডারায় রেনকোট দেওয়া হচ্ছে, এছাড়া লজেন্স, সকালবেলা চা, বিস্কুট, টোস্ট, পোহা, বিভিন্ন রকমের জিনিস। এই যাত্রাতে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। প্লাস অনেক ভান্ডারাতে আছে যেখানে ইনো দেওয়া হচ্ছে, তারপরে গ্লুকন ডি, গ্লুকোজ দেওয়া হচ্ছে। এছাড়া মেডিকেল ক্যাম্পও করা হয়েছে ভান্ডারার তরফ থেকে। অনেকে ভান্ডারার তরফ থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। প্লাস টোটো সার্ভিস আছে। তোমরা বালটাল বেস ক্যাম্প থেকে যদি ডোমেল গেটের দিকে যেতে চাও, ওখানে টোটো সার্ভিস আছে ফ্রি অফ চার্জ, যেটাও একটা ভান্ডারার অন্তর্ভুক্ত। এবার তোমাদেরকে বলি, তোমরা যদি বালতাল থেকে শ্রীনগর আসতে চাও বা শ্রীনগর থেকে বালতালের দিকে যেতে চাও, স্পেশালি শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে, তাহলে কত টাকা ভাড়া হতে পারে। রিজার্ভ গাড়িতে যদি তোমরা বালতাল থেকে শ্রীনগর আসো তাহলে কম বেশি ভাড়া পড়তে পারে 2,500 থেকে 3,000 টাকা 4 সিটার গাড়ির। 4.5 থেকে মোটামুটি 5,500 টাকা ওই 7 সিটার, 10 সিটার, 8 সিটার টাইপের গাড়িগুলোতে। ইনোভার ভাড়া জেনারেলি একটু বেশি হয়, 7 সিটার হলেও ওর ভাড়া হয়তো 5 থেকে 5,500 টাকা হতে পারে। আর যদি তোমরা শেয়ার গাড়িতে যেতে চাও, আমি যখন শ্রীনগর থেকে ইনোভা গাড়ি করে গেছিলাম আমার পড়েছিল 700 টাকা। কিন্তু যখন আজকে ফিরলাম, আমি ট্রাভেলার গাড়িতে ফিরেছি, ওখানে 8-9 জন মতো ধরে, ওখানে নিয়েছে 600 টাকা করে। সারাদিন তোমরা পাবে বালতাল থেকে শ্রীনগর আসার জন্য। কিন্তু শ্রীনগর থেকে মানিগাম বিকেল 5টার মধ্যে ক্রস করতে হয়। অতএব তোমরা যদি শ্রীনগর থেকে বালতালের দিকে যাও তাহলে ম্যাক্সিমাম 2টা থেকে 2:30-এর মধ্যে বেরিয়ে যাওয়া বেটার। যদিও মানিগাম ওই অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার মতো হবে, যেতে টাইম লাগে ওই 1.5 ঘন্টা মতো, তাও হাতে একটু টাইম রাখা বেটার। আর ওই মানিগাম যদি 5টার মধ্যে ক্রস না করো তাহলে কিন্তু সেদিনকার এগোতে দেবে না। একদম স্ট্রিক্টলি এই রুলটা ফলো হচ্ছে। এছাড়াও তোমরা চাইলে ফেরবার সময়, বালতাল থেকে ফেরবার সময় কনভয় বাস নিতে পারো। তোমরা চাইলে জম্মু, কাটরা বা শ্রীনগরে নামতে পারবে। তার টিকিট তোমরা বালতাল বেস ক্যাম্পে কাউন্টার রয়েছে, ওখান থেকে কাটতে পারো।
আদারওয়াইজ তোমরা বাসের ওখানে গিয়েও ডাইরেক্ট কথা বলে বাসে উঠতে পারো, ওখানে গিয়ে টিকিট কাটতে পারবে। আর টাইমিং যদি বলি, মোটামুটি ওই 4টে থেকে 5টার মধ্যে বাসগুলো ছাড়ে। তোমাদেরকে 3টে সাড়ে 3টের মধ্যে বাস স্ট্যান্ডে বা পার্কিংয়ে গিয়ে পৌঁছে যেতে হবে। ওটাকে বলা হয় বালতাল বেস ক্যাম্প পার্কিং, গেট নাম্বার 1। ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এবার বলি তোমাদেরকে ডোমেল গেটের এন্ট্রি আর এক্সিটের টাইমিং। তোমরা যখন বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু করবে, তোমাদেরকে ডোমেল গেট থেকে চেক করিয়ে ঢুকতে হয়। এবার তার টাইমিং কি? কারোর মুখে শুনছি সকাল 3টে থেকে, কারোর মুখে শুনছি সকাল 4টে থেকে। আমার অভিজ্ঞতায় সকাল 3টে থেকে কাউন্টার খুলে যায়। মানে কি, আমার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তখন 3টের সময় কাউন্টার খুলে যাওয়ার পরে একে একে ঢোকা হবে, ব্যাগ চেক হবে, ফুল বডি চেক হবে, RFID কার্ড একটা জায়গায় স্ক্যান করে সেখানে নাম, অ্যাড্রেস ওগুলো সব আসছে কিনা দেখে নিয়ে তারপরে ভেতরে অ্যালাউ করা হবে। এবার এই যে চেকিংয়ের লাইন, সেটা মোটামুটি পরে রাত্রির 1টা-1:30 থেকে। আমি যেমন গেছিলাম 3টে-3টে 5 নাগাদ, আমি 5টা-24 ভেতরে ঢুকতে পেরেছি। অতএব তোমরা যখনই যাবে, বিশেষ করে যদি প্রথম 1 সপ্তাহের মধ্যে হয়, তাহলে আমার মতে 3টের সময় গেট খুললেও তোমরা 2-2:30 বা সম্ভব হলে 1:30 থেকে লাইনে দিয়ে দেবে, তাহলে তোমরা যাত্রাটা তাড়াতাড়ি শুরু করতে পারবে। সকাল 10টায় এই গেট বন্ধ হয়ে যায়, তারপরে কাউকে অ্যালাউ করা হয় না। তবে লোকাল দোকানে বা আর্মি অফিসারের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম, 10:30, 11টা, 11:30টার সময় তো অ্যালাউ করা হয়। তবে এটা কিন্তু কোথাও লিখিত নয়। আমি যেটুকুনিটা কথা বলে বুঝেছি, অফিসিয়াল টাইমিং 10টা, তারপরেরটা মর্জি মতো, বা বলতে পারো যদি যাত্রীরা বেশি আসে সেই ক্ষেত্রে হয়তো অ্যালাউ করা হয়। এবার রিটার্নের টাইম যদি বলি, রিটার্নে কোনো টাইম নেই। মানে তোমরা যদি সেম ডেটে ফেরো বা পরের দিনও যদি তোমরা বালতাল হয়ে ফেরো, তাহলে ফেরবার কোনো টাইমিং। তবে মধ্যিখানে কোনো ভান্ডারাতে তোমরা থাকতে পারবে না, বা মধ্যিখানে কোনো টেন্টে তোমরা থাকতে পারবে না বালতাল রুটে। তোমাদেরকে যদি গুহা থেকে বেরোতে হয়, তাহলে একবারে বালতালের ডোমেল গেট দিয়ে বেরোতেই হবে। তো এবার তোমরা অনেকটা টাইম নিয়ে বেরোতেই পারো। যেমন আমি কালকে রাত্রিরে বেরিয়েছি 12টা 29, সেক্ষেত্রে কোনো আপত্তি কেউ করেনি। আর ইনফ্যাক্ট ওখানে কিন্তু প্রচুর মানুষ এমনও রয়েছে, তারা হয়তো আরও 1.5-2 ঘন্টা পরে বেরোবে। এবার যদি এই অমরনাথ যাত্রার ট্রেকের ডিস্টেন্সের কথা বলি, তাহলে টোটাল হচ্ছে 16 কিলোমিটার। কোথাও বলে 14 কিলোমিটার, কোথাও বলে 15 কিলোমিটার, আবার কোথাও বলে 16 কিলোমিটার। এবার আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো ওটা 16 কিলোমিটার। তার কারণ বালতাল বেস ক্যাম্প থেকে ডোমেল গেট হচ্ছে 3 কিলোমিটার। ডোমেল গেট থেকে বাবা বরফানির পবিত্র গুফা হচ্ছে 12.77 কিলোমিটার। অ্যাপ্রক্সিমেটলি 13 কিলোমিটারই ধরে নিতে পারো, তাহলে 13 + 3 হচ্ছে 16 কিলোমিটার। তোমরা যদি প্রথম দিন ডোমেলে এসে থেকে যাও, তাহলে পরের দিন তোমাদেরকে 13 কিলোমিটার হাঁটতে হবে। এবার তোমাদেরকে বলি এই ট্রেকের ডিফিকাল্টি লেভেল। আমি রিসেন্টলি কেদারনাথ যাত্রা করেছি, অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটারের জার্নি। তার থেকে কিন্তু এই 13 কিলোমিটারের জার্নি অনেক বেশি ডিফিকাল্ট। তার কারণ এই 13 কিলোমিটারের মধ্যে অলমোস্ট 8 কিলোমিটার তোমাদেরকে খাড়া চড়াইতে উঠতে হবে। কোথাও 30 ডিগ্রি, কোথাও হয়তো 40 ডিগ্রি, কোথাও হয়তো 25 ডিগ্রি চড়াই। প্রথমের দিকে না আমি যখন উঠেছি, আমি তখন অতটা বুঝতে পারিনি। আমি ওই 2.5-3 কিলোমিটার খুব স্টিপ মনে হয়েছে, বাকিটা অতটা বুঝতে পারিনি। আমি যখন নেমেছি তখন কিন্তু আমি স্টিফনেসটা বুঝতে পেরেছি, কারণ আমি পা দিয়ে না মানে নামতে পারছি না, হড়কে যাচ্ছে। মানে রীতিমতো তোমরা যখন এই যাত্রাটা করবে বা যারা করেছো তারা কমেন্টে জানাতে পারো, এই স্টিফনেস কিন্তু অনেকটা বেশি। মোটামুটি বলতে পারো 7 কিলোমিটার হচ্ছে বারারি মার্গ। ডোমেল থেকে অ্যাপ্রক্সিমেটলি বারারি মার্গ অবধি প্রায় পুরোটাই চড়াই, ওই 500-600 মিটার বা 1 কিলোমিটার বাদ দিয়ে। তারপরে কালীমাতা মন্দির অবধি কিছুটা চড়াই আছে। কালীমাতা মন্দির থেকে প্রায় ম্যাক্সিমামটাই হচ্ছে স্লোপ, নিচের দিকে নামতে হবে। কিন্তু যখন তোমরা ফিরবে তখন ওই কালীমাতা মন্দির অবধি চড়তে হবে, তারপরে কিছুটা তোমাদেরকে স্লোপে নামতে হবে, তারপর কিছুটা চড়ে বারারি মার্গ, তারপরে ওখান থেকে প্রায় পুরোটাই নাবা। কিছু কিছু জায়গায় একটু ওই ধরো 500 মিটার বা 400 মিটারের জন্য উঠতে হবে, আবার নাবা মেনলি। এবার সেই হিসাবে যদি বলি ডিফিকাল্টি লেভেল নো ডাউট কেদারনাথ ধামের থেকে অনেক বেশি। তবে হ্যাঁ, যদি ফিজিক্যালি ফিট থাকো তাহলে কিন্তু সম্ভব। ডিফিকাল্ট কিন্তু ইম্পসিবল না। আমার মতো মোটা মানুষ যদি করতে পারে, তাহলে তোমাদের মতো যারা ফিজিক্যালি ফিট তারা করতেই পারবে। আর তাছাড়াও এই যাত্রার জন্য তোমাদের প্রথমে মেডিকেল চেক আপ হয়েই যাচ্ছে, অতএব অসুবিধে কিছু নেই। তোমরা মন থেকে যদি শক্ত হও যে আমরা করবো, করতে পারবে। এবার এখানেই তোমাদেরকে বলি ভান্ডারার ব্যাপারে। বালতাল রুটে ভান্ডারা কিন্তু তুলনামূলক কম। তোমরা যা ভান্ডারা বালতাল বেস ক্যাম্পে পেলে বা ডোমেল গেটের আগে পেলে সেটা পেয়ে গেলে। তারপর ডোমেল গেট থেকে ওঠার পরে রেলপাত্রি বলে একটা জায়গা আছে, ওখানে ভান্ডারা পাবে। তার আগে আর একটা বোধহয় ভান্ডারা আছে। তারপরে বারারি মার্গের ওখানে বেশ কয়েকটা ভান্ডারা রয়েছে। তারপরে সম্ভবত আবার সেই রয়েছে ওই সঙ্গমের ওখানে, মানে যেখানে পেহেলগাঁও আর বালতালের রাস্তায় এসে মিশছে, ওখানে ওই পাক্কা ব্রিজ বলে ওটাকে, একটা পাকা সেতু আছে, ব্রিজ, ওই জায়গাটা থেকে আবার তোমরা পাবে ভান্ডারা। এছাড়াও অনেক দোকান রয়েছে।
মানে ধরো তোমরা যদি চাও লেবু জল খাবে পাবে, তোমরা শশা খেতে চাইলে পাবে, ফল পাবে, ম্যাগি খেতে চাইলে পাবে, চা পাবে, বিভিন্ন আইটেম তোমরা কিনেও খেতে পারবে। আর দাম তোমাদেরকে একবারে বলে দিই, 10 টাকা জিনিস ধরো 20 টাকা, মানে ধরো 20 টাকার যে আমরা লিমকা খাই, মিরিন্ডা বা ফ্রুট জুস বা যে আইটেমগুলো রয়েছে ওগুলো 40। জল তোমরা যদি ডোমেল গেটের আগে বলো, মানে বালতাল বেস ক্যাম্প বা ডোমেল গেটের ওখানে, তাহলে 20 টাকার জল 25 টাকা, কিছুটা উঠলে 20 টাকার জল 40 টাকা, আর যখন একদম উপরে চলে যাবে তখন 20 টাকার জল 50 টাকা। আর খুব কম জায়গাতে 500 ml জল পাওয়া যায়, যেখানে পাওয়া যায় মোটামুটি 30 টাকার মতো দাম নেয়। তারপরে এবার আমি বলি একবারে পবিত্র গুফার ওখানে কি কি ফেসিলিটিস রয়েছে বা তোমরা কিভাবে দর্শন করতে পারবে। প্রথমে যখন তোমরা ওখানে পৌঁছবে দেখবে ওখানে দিল্লি পশুপতি ভান্ডারা ওখান থেকে শুরু হচ্ছে। তোমরা পুরো রাস্তাটা যখন উঠবে দেখবে প্রথমে ক্লক রুম নাম্বার 5, তারপর 4, 3, 2, 1। 1টা হচ্ছে মন্দিরের একদম কাছে, তারপরে 2। আমি ক্লক রুম নাম্বার 2তে রেখেছিলাম আমার ব্যাগ, মোবাইল সব। ওখানে আমার জমা দিতে লেগেছিল প্রায় 1 ঘন্টা, ওখান থেকে ব্যাগ নিতে লেগেছিল প্রায় 2 ঘন্টা। অনেকে বলছে আমি ব্যাগ পাচ্ছি না, ভেতরে গিয়ে খোঁজাখুঁজি হচ্ছে, ব্যাগ ওরা খুব মিসহ্যান্ডলিং করছে। আমার ব্যাগেই মোবাইল ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যাগটা। আমার সাজেশন থাকবে তোমরা যদি পবিত্র গুফার ভিডিও বা ছবি তুলতে চাও, বাবা বরফানি তো সম্ভব না, কারণ বাবা বরফানি গুফার একটুখানি ভেতরের দিকে থাকেন, বাইরে থেকে কোনো মতেই ছবি তোলা যাবে না। তোমরা আগে ছবি তুলে নিয়ে ক্লক রুমে জমা দিয়ে তারপর দর্শন করতে চাও, বা আগে ক্লক রুমে সব জিনিসপত্র জমা দিয়ে দর্শন করে তারপর বাইরে এসে ছবি বা ভিডিও তোলো। ক্লক রুম 3, 4, 5-এর আগলে ভিড় তুলনামূলক অনেক কম। 1-এ সব থেকে বেশি, 2-তে কিন্তু মিসহ্যান্ডলিং হচ্ছে, বা বলতে পারো যে খুব একটা অ্যাডমিনিস্ট্রেশন ভালো আমার লাগেনি। 1-এ আমার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ভিড় 1-এ অনেক বেশি, যেহেতু মন্দিরের একদম কাছে, যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে সেখান থেকে। তারপরে তোমরা ক্লক রুমে সব জিনিসপত্র রাখলে। ও হ্যাঁ, এখানে বলে দিই, মোবাইল, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস, স্মার্ট ওয়াচ হোক বা নেক ব্যান্ড, হেডফোন, সব কিছু জমা দিতে হবে। মোবাইল জমা দিতে হবে, ল্যাপটপ থাকলে সেগুলো জমা রাখবে, প্লাস যত ব্যাগ আছে সেগুলো জমা থাকবে। ইনফ্যাক্ট ছেলেদের পার্স, যেগুলো লেদারের পার্স, সেই লেদারের পার্সও ওখানে অ্যালাউ নয়। তোমরা টাকা বার করে পকেটে নিয়ে তারপরে তোমরা ক্লক রুমে জমা দিয়ে দর্শন করার জন্য যেতে পারো। আর জুতো রাখার কাউন্টারও কিন্তু যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে তার পাশেই রয়েছে, ওখানে তোমরা বিনা পয়সায় জুতো রাখতে পারবে। আর তার ঠিক সামনে একটা এটিএম রয়েছে, সম্ভবত ইউপিআই পেমেন্ট করে তোমরা ক্যাশ টাকা নিতে পারবে, জেএনকে ব্যাংকের এটিএম, ওই মোবাইল ইউনিট। তারপরে যখন তোমরা সব কিছু জমা দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে, তখন তোমাদের আবার চেক করা হবে। তখন তার ব্যাগপত্র কিছু নেই, আমাদের বডিতে কিছু আছে কিনা সেগুলো ভালো করে চেক করা হবে। জেন্টসদের জন্য 2টো লাইন রয়েছে, লেডিসদের জন্য আলাদা লাইন রয়েছে। এছাড়াও ভিআইপি লাইন রয়েছে, আমি ওটা জানি না যে কত টাকা দিয়ে ভিআইপি লাইনে দর্শন করা যায়, ওটা আমার জানা নেই, আমি জানতে পারিনি। বা ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমি ওখান থেকে বেরিয়ে আসার পর জানতে পেরেছিলাম ভিআইপি লাইন আছে। এবার সিকিউরিটি চেক হয়ে গেল, তারপরে তোমাদেরকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে দর্শন করার জন্য। টোটাল 250টার বেশি সিঁড়ি আছে। সিঁড়িতে তোমরা কিছুটা অন্তরই অক্সিজেনের সিলিন্ডার দেখবে। ইনফ্যাক্ট এই পুরো বালতালের ট্রেক রুটেই বিভিন্ন জায়গায় কিন্তু আর্মি, এনডিআরএফ বা বিভিন্ন ভান্ডারা থেকে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করা আছে। যদি শরীর খারাপ হয় ইমিডিয়েটলি অক্সিজেন তোমরা পেয়ে যাবে। ইনফ্যাক্ট ওই সিঁড়িতে যেখানে বললাম আমার সামনেই একজন বয়স্ক মানুষের অসুবিধা হচ্ছিল, সেখানে ওনাকে অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়াও যারা হেঁটে উঠতে পারবেন না সিঁড়ি দিয়ে, তাদের জন্য পালকির ব্যবস্থা রয়েছে। পালকি অনেক টাকাই চায়, 1200, 1500 এরকম চায়। নিচ থেকে পুরো একদম পালকি করে ওপরে নিয়ে গিয়ে দর্শন করিয়ে আবার নিচে নিয়ে আসবেন। এবার সেই ক্ষেত্রে কিন্তু আমি একজনকে দেখেছি 700 টাকায় দরদাম করে ওনারা একজনকে পাঠিয়েছেন, মানে ওনার মা বা কেউ হবেন, তাকে উপরে পাঠিয়েছেন। এবার উপরে যখন তোমরা উঠে গেলে তারপরে একটুখানি এরকম ঘুরে তোমাদেরকে একটা সিঁড়ির মতো জায়গায় উঠতে হবে, ওখানে 3টে লাইন আছে, সেখান থেকে সোজাসুজি তোমরা বাবা বরফানির দর্শন করতে পারবে। আর তার ঠিক উল্টো দিকেই একটা জায়গায় পাহাড়ের ওই গুহার গায়ে একটা এরকম ছোট্ট খোপ মতো রয়েছে, যেখানে পায়রাদের বসে থাকতে দেখা যায়। এই অমর কাহিনীর যে গল্পটা ছিল বা অমরনাথ জড়িত যে পৌরাণিক কাহিনী, সেখানে 2টো পায়রা আমরা সবাই জানি, সাদা পায়রা ওখানে অমরত্বর কাহিনী শুনেছিলেন মহাদেবের মুখে, ওনারা অমর হয়ে গেছিলেন। আমি সাদা পায়রা দেখিনি, ওখানে কিন্তু নর্মাল যেমন পায়রা হয় সেরকম পায়রা 2টো দেখেছি। সবাই সেই পায়রাগুলোকেও নমস্কার করছে। তারপর দর্শন করার পরে তোমরা চাইলে বেলপাতা আর প্রসাদের ছোটো ছোটো প্যাকেট হয়, ওরকম প্যাকেট পেয়ে যাবে। এগুলো কোনো চার্জেবল না। আর এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা প্রসাদ কিনলে পুজো দেওয়া হয় না। এখানে শ্রাইন বোর্ডের তরফ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, 100 টাকা আর 500 টাকা। তোমরা চাইলে বাড়ির জন্য সেই প্রসাদ নিয়ে আসতে পারো। দর্শনে আগেও পেয়ে যাবে, দর্শন করে যখন বেরোবে তখনও কাউন্টার আছে, সেমি কাউন্টার, 2টো লাইন আলাদা, মানে ওঠার সিঁড়ি আলাদা, নাবার সিঁড়ি আলাদা, ওখান থেকে চাইলে তোমরা কিনতে পারো। এছাড়াও ক্লক রুম 2 এর পাশেও একটা প্রসাদের কাউন্টার রয়েছে, তোমরা চাইলে ওখান থেকেও কিনতে পারো।
তারপর দর্শন করে নিচে এসে তোমরা যেমন ক্লক রুমের জিনিস রেখেছিলে বা শু স্ট্যান্ডের জুতো রেখেছিলে সেগুলো নিয়ে তোমরা আবার যে পথে ফিরবে, যদি পঞ্চধরণী হয়ে ফেরো পেহেলগাঁওয়ের দিকে তাহলে সেখানে ফিরতে পারো, যদি বালতালের দিক দিয়ে ফেরো তাহলে সেটা ফিরতে পারো। আর তোমরা যদি দর্শন করবার আগে স্নান করতে চাও, এখানে পাশ দিয়ে অমর গঙ্গা বইছে, তোমরা চাইলে ঘাট আছে ওখানে স্নান করতে পারো। এছাড়াও গরম জলও অনেকে বিক্রি করছেন, হয়তো 50-100 টাকা নেবেন, সেখানেও তোমরা স্নান করতে পারো। এবার তোমাদেরকে বলি দর্শনের টাইমিং। দেখো, বাবা বরফানি গুফাতে সকালে কখন থেকে দর্শন শুরু হয় সেটা আমি নিজেও জানি না, আমার মনে হয় না জেনে কোনো লাভও আছে বলে। কারণ নয় আমাদেরকে উঠতে হবে বালতাল থেকে, নয় আমাদেরকে যেতে হবে পেহেলগাঁও রুটে পঞ্চতরণী থেকে। যাই হোক না কেন, মোটামুটি মানুষজন ওখানে 7টার আগে খুব একটা পৌঁছতে পারে না। অতএব যখন থেকে মানুষজন যায় তখন থেকে দর্শন শুরু। এবার কখনো বলা হয় দুপুর 2টো অবধি যতজন লাইন দিয়েছেন ততজনের দর্শন হবে, কখনো বলা হয় 3টে, কখনো বলা হয় 4টে, আবার কখনো 7টা 7:30 অবধিও দর্শন হয়। তবে মানুষজন কিন্তু এই কথাটা বলেন, বাবা বরফানির কাছে যদি কেউ এসে পৌঁছন উনি কিন্তু দর্শন না দিয়ে ফেরার না। আমার শোনা লাস্ট দর্শন 8টার সময় হয়েছে। এবার তোমরা যে রুট দিয়ে যাও, তোমরা যদি দেরি করে দর্শন করো, ধরো 7টা 7:30 বা 8টা হলো, তখন তোমরা যদি বালতালের রুটে ফিরতে চাও তাহলে একদম নেমে আসতে হবে বালতালে, না হলে তোমাদের যেতে হবে পেহেলগাঁওয়ে পঞ্চতরণীতে। কারণ অমরনাথ গুফার ওখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। 2022 সাল অবধি ওখানে থাকার ব্যবস্থা ছিল, তারপরে ওখানে হরপা বান আসাতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়, তারপর থেকে পবিত্র অমরনাথ গুফার সামনে থাকার ব্যবস্থা নেই। শুধু কিছু আর্মির ক্যাম্প আছে, আর ভান্ডারার যে মানুষগুলো আর কি রান্নাবান্না করেন বা ভান্ডারা চালান তারা থাকতে পারেন। এবার তোমাদেরকে বলি বালতাল থেকে পবিত্র গুফা অবধি মোটামুটি কতটা টাইম লাগতে পারে। আমার টাইম লেগেছে 8 ঘন্টা, 4 মিনিট কম 8 ঘন্টা। এবার যারা ফিট তারা 5 ঘন্টা 5.5 ঘন্টাতেও করতে পারে। এবার কিছু মানুষের হয়তো 11 ঘন্টা 12 ঘন্টাও লাগতে পারে। শরীরের ওপর জোর দিয়ে লাভ নেই, নিজের শরীর যতটা পারছে, যতটা মানে কমফোর্টেবলি যাওয়া যায় ততটাই আমার মনে হয় করা উচিত। স্ট্রেস দিয়ে কিছু করা উচিত না, কারণ এখানে যেহেতু অনেকটা বেশি স্টিফ, অনেক কম ডিস্টেন্সে হাইটটা গেইন হবে। সেই জন্য যদি তাড়াহুড়ো করতে গেলে অক্সিজেন লেভেল কমে যায় বা শরীরে এএমএস বা ওই অ্যাকিউট মাউন্টেন সিকনেসের কোনো যদি সিম্বল বা সিমটমস চলে আসে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। অর্থাৎ কমফোর্টেবলি যেরকম সুবিধে সেই অনুযায়ী ট্রেকটা করা উচিত। আর ফেরার কথা যদি বলি, আমার টাইম লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা 50 মিনিট মতো। যেহেতু স্টিফ রাস্তা, আমার ওঠার থেকে নামাটা বেশি কষ্টকর লেগেছে। মানে পায়ে টান ধরছে, হাঁটু বলো, পায়ের পাতা বলো, পায়ের আঙুলের সামনের দিকগুলো, প্লাস কেন জানি না মাথা যন্ত্রণা করছিল, হয়তো আমার জ্বর এসেছিলো ভেতরে ভেতরে, গা অল্প একটু গরম ছিল। তারপর আমি একটা টি শার্ট পরে নামছিলাম, সকালে উঠেছিও তাই, ব্যাগে জ্যাকেট ছিল কিন্তু পরিনি, একটা উইঞ্চিটার টাইপের, সেই ঠান্ডাটা হয়তো লাগছিল বলেও হতে পারে। কিন্তু ওঠা নাবার টাইমিং নিয়ে মানে কারোর সাথে রেস করার দরকার নেই, তোমরা যেমন পারবে সেরকমভাবেই করো। এবার এখানে তোমাদেরকে একবারে ঘোড়া আর পালকি রেটটাও বলে দিই। ঘোড়ার বালতাল থেকে পবিত্র গুফা অবধি 2900 টাকা, অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে 2850 টাকা সার্ভিস চার্জ। পবিত্র গুহা থেকে নিচে বালতাল অবধি ফেরা হচ্ছে 1900 টাকা। এবার যদি তোমাদেরকে পালকি রেট বলি, তাহলে বালতাল থেকে শুরু করে পবিত্র গুফাতে গিয়ে দর্শন করে তারপরে বালতাল ফিরে আসা হচ্ছে 17,000, ইরেসপেক্টিভ অফ ওয়েট। মানে তোমরা ধরো একটা বাচ্চাকে বসালে তার 20 কেজি ওজন, বা আমি বসলাম আমার হয়তো 80-85 কেজি ওজন, রেট কিন্তু সেম। আর যদি ওয়ান ওয়ে করো, মানে তোমরা ধরো বালতাল থেকে পবিত্র গুহা অবধি গেলে তাহলে কিন্তু 11,000 টাকা। এটা ফিক্সড, এটা শ্রাইন বোর্ডের একদম ফিক্সড রেট। এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি বালতাল থেকে হেঁটে উঠবার প্ল্যান করো কিন্তু কিছু দূর গিয়ে মনে হয় যে না আমি পারছি না, আমি ঘোড়া নেবো, পেয়ে যাবে। পালকি নেবো, সেটাও পেয়ে যাবে। দামটা একটু ভ্যারি করবে, কারণ সাইনবোর্ডের রেট হয়তো ফলো নাও হতে পারে। আর হ্যাঁ, সাইনবোর্ড কিন্তু বারবার ধরে বলছে যখনই ঘোড়া বা পালকি বুক করবেন তখন পর্চি কেটে বুক করবেন, মানে 50 টাকা যে সার্ভিস চার্জটা এক্সট্রা ওটা দিয়ে বুক করতে, তাহলে একটা সিকিউরিটি থাকবে, তাহলে একটা লিস্টেড থাকবে যে এই মানুষটা এই ঘোড়াওয়ালা বা এই পালকিওয়ালার সাথে নামছে। আর যদি পর্চি না কেটে উঠে পড়ো, তাহলে যদি মাঝপথে চেকিং হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে ঘোড়া বা পালকি থেকে নামিয়ে দেবে। যে ঘোড়াওয়ালা বা পালকিওয়ালা তোমাদেরকে তুলেছিল তার এগেনস্টে কোনো একটা স্টেপ নেওয়া হবে, বারবার ধরে বলা হচ্ছে লিগাল স্টেপ। আর তোমাদের যে টাকাটা তোমরা পে করেছিলে সেই টাকাটা কিন্তু ফরফিট হয়ে যাবে। তবে হ্যাঁ, মাঝপথ থেকে তোমরা যদি ধরো তাহলে সেই ক্ষেত্রে তোমরা কোথায় কাউন্টার পাবে সেটা আমি জানি না, সেটা তোমাদের একবার কথা বলে জেনে নিতে হবে। এখানে আমার একটা সাজেশন থাকবে, তোমরা পালকিওয়ালা ঘোড়াওয়ালা যার সাথেই আর কি মানে যাত্রা করো তার আই কার্ডটা তোমরা নিয়ে নেবে, বা অ্যাটলিস্ট ছবি তুলে রাখবে, তার মোবাইল নাম্বারটাও অতি অবশ্যই নিয়ে নেবে। আর এই পুরো রুটটাতে এয়ারটেল 5G দারুণ কাজ করেছে,
শুধু এখানে বলে না, বালতালেও খুব ভালো কাজ করেছে। জিওর আমার প্রিপেড আছে, সেজন্য আমি জিওটা তোমাদের বলতে পারবো না, তবে আশা করছি জিও খুব ভালো কাজ করবে। এবার লাস্টে বলবো, যখন পুরো যাত্রা শেষ করে তোমরা একবারে ডোমেল গেটের দিকে নামবে, সেখানে একজন দাঁড়িয়ে থাকবে ওই RFID কার্ডগুলো নিয়ে নেওয়ার জন্য। আমি যদি একজনকে দেখেছি উনি জমা না দিয়েই বাইরে বেরিয়ে গেছেন, কী করে আমি জানি না। আমি যখন নামছিলাম তখন কিন্তু সামনে জানিয়েছিল, সে চেয়ে চেয়ে নিচ্ছিল। আমি যদি দিতে নাও চাই, আমাকে দিতে হবে। অতএব আমার মনে হয় যে একটা মোমেন্টো বা একটা মানে স্মৃতির জন্য তোমরা ছবি তুলে বা ভিডিও তুলে রাখতে পারো, কিন্তু ওটা দিয়ে দেওয়াটা নিয়ম। এবার একদম লাস্টে তোমাদেরকে বলি, এখন বাবা বরফানি কীরকম রয়েছেন। আমি যা শুনলাম, মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে বাবা বরফানির যে আকার, উচ্চতা ছিল হচ্ছে 7.5 ফিট, আর 28-29 জুনে মোটামুটি কমে এসে সেটা 3-3.5 ফুট মতো আকার হয়েছিল বাবার। আর আমি যখন কালকে 4 জুলাইতে আমি দর্শন করলাম, আমার দূর থেকে দেখে মনে হয়েছে হয়তো 2 ফুটের কাছাকাছি বাবার আকার হবে। এবার ওখানকার যারা স্থানীয় রয়েছেন বা আর্মি অফিসার রয়েছেন বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা যুক্ত, তাদের কথা অনুযায়ী বাবা 1-2 দিনে অন্তর্ধান হয়ে যাবেন। যারা পরে যাবেন 25 তারিখ, 20 তারিখ, 15 তারিখ, তারা আমার মনে হয় এই বাবার দর্শন পাবেন না। কিন্তু মন খারাপ করার কিছু নেই, পবিত্র গুফা, ওটাও অনেকে দর্শন করতে পারে না। আমি ইনফ্যাক্ট কালকে একজনকে কথায় কথায় বলছিলাম যে অনেকে হয়তো পরে দর্শন করতে আসতে পারবে না, বা আমিও নিজে সেই বাবার পুরো আকৃতিটাকে দর্শন করতে পারলাম না। তখন উনি আমাকে বললেন, বাবা চেয়েছে বলেই তুমি এত দূর আসতে পেরেছো। এই যে বাবার পবিত্র গুফা, এটাই অনেক মানুষ দেখতে পারে না। অনেক মানুষ এখানে এসেও মানুষকে ফেরত চলে যেতে হয়। অতএব তুমি যদি এখানে এসে বাবা বরফানিকে দেখতে নাও পাও, বাবার গুফাটাকে দেখছো, এটা মানে অনেক বেশি। সত্যি কথাটা হয়তো শুনতে অনেক বেশি অন্যরকম লাগবে যে আমি দেখেছি বা সেই মানুষটা দেখেছি, আমি তোমাদেরকে বলছি যে এটা দেখতে না পেলেও মন খারাপ করো না। কিন্তু হয়তো সত্যি কথা, আমি দেখতে না পেলেও এই মানুষটা যদি আমাকে তখন এই কথাটা বলতো, হয়তো আমার কষ্টটা একটু হলেও লাঘব হতো। কারণ বাবা বরফানি যতটা মাহাত্ম্য রয়েছে, যে গুহাতে বসিয়ে মহাদেব পার্বতী মাকে অমরত্বের কাহিনী, অমর কাহিনী শুনেছিলেন, সেই গুহাটার মাহাত্ম্য কিন্তু ততটাই বেশি। তোমরা যখনই যাও, আশা করব তোমাদের দর্শন ভালো হোক, তোমরা ভালো করে বাবাকে দর্শন করো, মন ভরে দর্শন করো। আর যখনই কষ্ট করে ওপরে উঠবে না, ওখানে দেখবে সিঁড়ি থেকে হাঁটা শুরু করবার সময় ডান দিকে একটা জায়গায় লেখা রয়েছে যে এত কষ্ট করে মন্দিরে এসছো, বাবাকে দর্শন করার পর দেখবে সব কষ্ট লাঘব হয়ে যাবে। একটু হিন্দিতে লেখা রয়েছে, আমি একদম সরলভাবে তোমাদের বললাম। সত্যিই তাই। তখন বাবাকে দর্শনও করতে পারিনি, একদম ফাইনালি বাবাকে দর্শন করবো বলে একটা ওই স্টিলের সিঁড়ি আছে 3টে লাইন করে, ওইখান থেকে উঠছি না, তখনই কেমন একটা অন্যরকম ফিলিংস লাগছে। মানে দারুণ, এই জিনিসটা অন্য রকম, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা গেছো তারা কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা যারা যাবে তারা এটা নিজেরা উপলব্ধি করতে পারবে। একটা অন্যরকম ফিলিংস, মানে কেদারনাথে গিয়েও হয়েছে, অমরনাথে গিয়েও হয়েছে, হয়তো তুঙ্গনাথে গিয়ে, রুদ্রনাথে গিয়ে, সব জায়গায় গিয়েই হবে। কারণ বাবার মাহাত্ম্যটাই ওরকম, বাবা সব জায়গাতে রয়েছেন। বাবার যে মানে অস্তিত্ব, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রকাশ পায়। এইটা আমি এতদিন হয়তো কখনো সেভাবে ভাবিনি। প্রায় 9খানা জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ, বাবা বরফানিকে দর্শন করার পর এটা আমার মনে হয়েছে, বাবা সব জায়গাতেই আছেন, সব কিছুতেই আছেন, কথাতেই আছে কন কন মে ভগবান। কিন্তু প্রত্যেকটা জায়গায় বাবার অস্তিত্ব, বাবার মাহাত্ম্য, বাবার সেই মানে থাকার পেছনে যে কাহিনী, সেটা আলাদা। এইটা অন্যরকম জিনিস। কারণ আমরা যে মহাদেব বলছি, সেই মহাদেব, অমরনাথ, মহাকাল বা বাবা বরফানি সবাই কিন্তু সেম। যাই হোক, এটা একটা আপডেট ভিডিও, কিন্তু আশা করছি অনেকটা বড় হয়ে গেল। তোমরা যারা আগামী দিনে বাবার দর্শন করতে যাচ্ছ, আশা করি বাবা তোমাদের সবাইকে দর্শন দিন। তোমরা ভালোভাবে শান্তি মনে বাবাকে দর্শন করে তারপরে তোমরা নিজের গন্তব্যে ফিরে এসো। আর এটাই আমার লাস্ট আপডেট ভিডিও, কারণ আমি যেহেতু শ্রীনগরে চলে এসেছি, আমি তোমাদেরকে আর কারেন্ট আপডেট দিতে পারবো না। 2-3 দিন পর থেকে তোমরা অমরনাথ যাত্রার সিরিজ দেখতে পারবে, হয়তো 3টে কি 4টে বা 5টা ভিডিও হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে, অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখাবে পরের ভিডিওতে। বাই।